এই বাচ্চাটা সময়ের 3 মাস আগে প্রিমেচুর হয়ে জন্ম নিয়েছিল, যার জন্য সে খুব দুর্বল ছিল। ওর বাবা মা তার ছেলের জীবন বাঁচানোর জন্য সব জায়গায় গিয়ে প্রার্থনা করত। অবস্থা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে ওর বাবা নিজের ফ্ল্যাটটাও বিক্রি করে দিয়েছিল শুধু একজন ওঝাকে ডেকে ঝাড়ফুঁক করানোর জন্য, যার ফলে পুরো পরিবারকে একটা ভাড়া বাড়িতে চলে আসতে হয়। এই কথাটা যখনই টিনার মনে পড়তো, তিনি চোখে জল নিয়ে মুখে একটা হাসি রাখতো। ছেলেটা মরতে মরতে বেঁচে ফিরলেও ছোটবেলা থেকে ভীষণ লাজুক আর একা স্বভাবে বেড়ে ওঠে, একদম বলদের মতন। কিন্তু এরপরও ওর জীবনে এসে জুটে আরো 3জন বলদ বন্ধু। এই 4জন যেন একদম আঠার মতো লেগেই থাকতো। এমনকি তারা নিজেদের ভিতর প্রতিযোগিতা করত কে বেশি বড় বলদ। দেখতে দেখতেই হাই স্কুলের সময় চলে আসে। এদের মধ্যে যেমন ছিল মিল, তেমন ছিল পাগলামি। সবাই ছিল একদম জম্পেশ। প্রথমে আমরা দেখি তেজ অঙ্কে। সে ছিল পুরো দেশের সেরা ছাত্র, যার স্বপ্ন ছিল প্রেসিডেন্ট হওয়ার। আর সে সবসময় স্কুলে ফার্স্ট হতো। কিন্তু সামান্য কয়েক নাম্বার কম পেলেও সে এমন ভান করতো যেন দুনিয়া ধ্বংস হয়ে গিয়েছে। তবে সে আর 5টা বড়বু বাচ্চাদের মতো ছিল না। সে বেশ ভালো মারামারিও জানতো, তাই কেউ ওকে বুলি করার সাহসও পেত না। তারপরে আসে জিয়ামবাগ। পড়াশোনা এতটাই অপছন্দ করে যে সে চোখ খুলে ঘুমানোর বিদ্যায় উস্তাদ হয়ে গিয়েছিল। এটাকে সে বলতো নির্বর্ণ লাভ করা। আসলে জিয়ামবাগের মা ছিল একজন সন্ন্যাসী। তিনি চাইছিলেন যে তার ছেলে ও যেন তার মতো বৌদ্ধ ধর্ম নিয়ে পড়াশোনা করে, কিন্তু ছেলেটার ইচ্ছে ছিল শুধু শান্তিতে একটু ঘুমানো। এরপর সে ইয়াংম্যান যে কোনো কিছুতেই খুব একটা ভালো ছিল না, না পড়াশোনা না খেলাধুলা। এমনকি সে মনে করতো সে দেখতে খুব একটা ভালো না, মানে একটা অ্যাভারেজ লুকের ছেলে। এই জন্যই তাকে সবাই ফুল বা বোকা বলে ডাকতো। কিন্তু মজার ব্যাপার হলো যে ওর এই সাধারণ চেহারার জন্য সবাই ওর উপর ক্রাশ খেত। স্কুলের মেয়ে থেকে শুরু করে পাড়ার মাসি পর্যন্ত, এমনকি ছোট বাচ্চারাও ওর ভীষণ ভক্ত ছিল। ইয়ং ভাবতো সবাই হয়তো ওর ফানি মুখ বা ওর বোকামো স্বভাবের জন্য ওকে পছন্দ করে। এমনকি সে নিজেকে একটি কমেডিয়ান হওয়ার জন্য পারফেক্ট মনে করত। কিন্তু ওর আসল স্বপ্ন ছিল একজন ফেমাস ডিজে স্টারের মতো বিশ্ববিখ্যাত সুপার হিট ডিজে হওয়ার। অবশেষে এই ঝামেলার দলের বড় বলদটা ছিল ডুগজিন। সে একসময় বাস্কেটবল স্টার হতে চেয়েছিল, কিন্তু চোট পাওয়ার পর থেকে তার স্বপ্ন ভেঙে যায়। সবাই ভেবেছিল শুধু ওর পাটাই নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু কে জানতো যে ওর মাথার স্ক্রু ঢিলা হয়ে গিয়েছে। সে সারাদিন এই নিয়ে ঘ্যান ঘ্যান করতো যে বাবা মা তাকে বেলাকে দত্তক নিতে দিচ্ছে না। সে তাকে দত্তক নিতে চাইছিল কারণ তার দাদি আর তার দেখাশোনা করতে পারছিল না। সমস্যাটা ছিল বেলা কোনো বিড়াল বা কুকুর ছিল না, সেটা একটা বিশাল বড় গরু। ইদানিং ইয়ং ম্যান পুরো গ্যাংটাকে নিয়ে তার ডিজে প্র্যাকটিস করার স্টুডিওতে গেলে বাকি 2জন শুধু ঘোরার জন্য গেলেও ডুজিন এখানে গিয়ে ওর ভিতরে লুকিয়ে থাকা মিউজিক ট্যালেন্টটা খুঁজে পায়। আসলে ছোটবেলা থেকে ওর একটা ভুল ধারণা ছিল যে ওর গানের গলা খুব নিখুঁত আর ও সব সুর ঠিকঠাক ধরতে পারে, কিন্তু বাস্তবে ছিল ঠিক তার উল্টো। সে একটা বেসুরকলার। তবে ঠিক আছে বন্ধুরা, বিশ্বাস হলো মানুষের আসল শক্তি, কি বলো? সেই দিনে ডুগদিন গম্ভীরভাবে ঘোষণা করলো যে আজ থেকে সে ইয়াং এর মতো ডিজে ওয়ালা হওয়ার পথে হাঁটবে। বাড়ি ফিরে সে তার বাবা মার সামনে হাঁটু গেড়ে বসে নিজের স্বপ্নের কথাটা খুলে বলে। আর কি হওয়া ছিল বন্ধুরা, যা হওয়ার তাই হলো। কথা শেষ না হতেই তার বাবা মা তাকে লাথি মেরে বের করে দিল বাড়ি থেকে। ডুগজিনকে তখন নিরুপায় হয়ে পুরো 1 মাস তেজং এর ছাদের উপর আস্তানা গাড়তে হলো। সে এমন নাছোড়বান্দা হয়ে গিয়েছিল যে সে তার বাবা মাকে এটা মেনে নিতে হলো। এভাবেই অফিসিয়ালি ওর ডিজে শেখাটা শুরু হলো। সেই দিন থেকেই ডুগজিন আর ইয়ং ম্যান 2 বন্ধু মিলে বড় বড় স্বপ্ন দেখতে লাগলো। তারা 2জন মিলে বড় বড় ইডিএম ফেস্টিভ্যালের স্টেজ কাঁপাবে। কিন্তু বাস্তবটা ছিল বেশ কঠিন, কারণ তাদের জীবনের প্রথম স্টেজ ছিল তেজং এর ছাদের মাথাটা।
আফসোস এই সুখের দিনগুলো বেশি দিন টিকলো না, কারণ ইয়ং ম্যান তার পরিবারের সাথে পার্মানেন্টলি নিউজিল্যান্ড চলে যাচ্ছিল। আর হাই স্কুলের পড়া তার সবাই নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ে, অথচ এই বন্ধুদের দলটা আজ পর্যন্ত একসাথে কোনো জায়গায় ভালো একটা ট্যুরে যেতে পারেনি। এমনকি তাদের ছাত্র জীবনের শেষ স্কুল ট্রিপটাও লাটে উঠলো, সেটাও ভালোভাবে সম্পূর্ণ হয়নি। আসলে বন্ধুরা, ঘটনাটা শুরু হয়েছিল দুদিন আগে, যখন একদল গুন্ডারা ইয়ং ম্যানের কাছ থেকে তার টাকা পয়সা ছিনতাই করতে চাইছিল। সে ভেবেছিল আজ বোধহয় তার কপাল খুব মার আছে। ঠিক সেই সময় তেজি সে হাজির হয় আর একাই পুরো গ্যাংটাকে ধোলাই দিয়ে দেয়। ইয়ং ম্যানও নিজেকে বাঁচানোর জন্য একজনের উপর ঝাঁপটে পড়ে। একটু পরে ডুবজিন আর জিয়াম ও দৌড়ে দৌড়ে সেখানে পৌঁছায়, কিন্তু কে জানতো যে এই দুই বলদ নিজের বন্ধুকেই পেটাতে শুরু করবে। শেষমেশ মারপিট করার অপরাধে স্কুল থেকে শাস্তি হিসেবে তাদের স্কুল ট্রিপ থেকে বাদ দিয়ে দেওয়া হয়। তখন তারা ঠিক করলো যৌবনটাকে সার্থক করতে হলে তাদের নিজেদেরকে ট্রিপে যেতে হবে। আর গন্তব্যটা অবশ্যই হবে থাইল্যান্ড, কারণ এই দুই বলদের প্রিয় ডিজে সে আসছে সেখানে পারফরমেন্স করতে। শুনতে দারুণ লাগলেও সমস্যাটা হলো তারা সবাই ছিল ফকিন্নি দলের সদস্য। তার উপরে বিদেশ যাওয়ার জন্য তাদের বাবা মারও অনুমতি নিতে হবে। তারা কখনোই অনুমতি দিবে না। যখন মনে হচ্ছিল সব পরিকল্পনা ভেস্তে যাবে, তখন তেজংহাল ধরে দাঁড়ায়। আর সে বলে, এটা তোদের জন্য আমার শেষ উপহার। এখানে বন্ধুরা, আরেকটি থিওরি আছে, তুমি যদি দিনে 3 ঘন্টা ঘুমাও আর বাকি সময়টা কাজে লাগাও, তাহলে তুমি জীবনে যে কোনো কিছু করতে পারো। এখানে বন্ধুরা, তেজন ভেবে নিল যে সে দিনে 3 ঘন্টা ঘুমাবে আর বাকি সময় পড়াশোনা করবে। এরপরে আর কি, যেই কথা সেই কাজ। তেজং কলেজে এন্ট্রান্স এক্সামে একদম ফাটিয়ে রেজাল্ট করে। ওদের তো সন্দেহ ছিল যে সে হয়তো আন্দাজে ঢিল মেরে টপ করেছে, কিন্তু তেজং শুধু চাইছিল যে ওকে যারা বলদ বলে খেপায় তাদেরকে একটা উচিত জবাব দেওয়ার জন্য। শুধু বলারই দেরি ছিল। তেজং এর বাবা মা তো একদম লটারি জেতার মতো খুশি হয়ে ওঠে। বাড়ির সোনার ছেলের জন্য বিশেষ একটা পার্টি আয়োজন করা হয়। বাকি সব বন্ধুদের পরিবারকেও সেখানে দাওয়াত দেওয়া হয়। তেজং এর বাবা তাও বুক ফুলিয়ে গর্ব করে বলছিল সে মেহমানদের খাওয়ানোর জন্য আজ তো একটা গরু জবাই করেছে। সবাই উৎসব তখন মনে মনে কাঁদছিল, কারণ ওর নিজের গরু বেলার জন্যে ওর খুব মায়া লাগছিল। পার্টির মাঝখানে তেজং এর বাবা ঘোষণা করলো যে তিনি তার আদরের ছেলেকে একটা বড় পুরস্কার দিতে চায়। সুযোগ বুঝে তেজং বলে দিল যে সে সবাইকে নিয়ে একটা ট্রিপে যেতে চায়, আর সেটা হলো থাইল্যান্ড। তেজং এর বাবার তো বাচ্চাদেরকে একা বিদেশে পাঠাতে সাহস হচ্ছিল না, তাই তিনি বললেন সামনের বার দেখা যাবে। কিন্তু সে পাল্টা যুক্তি দিয়ে বলল যে কোরিয়ানদের জন্য সামনের বার কথাটা হলো দুনিয়ার সবচেয়ে হতাশজনক কথা। ইয়ং ম্যান তো পাশে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। তেজং এর বেশ নাটকীয় ভাবে বললো যে গ্রাজুয়েশনের আগে তারা শুধু একসাথে সুন্দর একটা স্মৃতি তৈরি করতে চায়, ব্যাস আর কি। এরপর পুরো দলটা মিলে একসাথে হাউমাউ করে কান্নাকাটি জুড়ে দেয়। কে জানতো যে ঠিক সেই মুহূর্তে ইয়ং ম্যানের মা একটা বড় ঘোষণা করবে। তিনি বললেন তিনি নিজেই পুরো ট্রিপটার খরচ দেবেন, কারণ এই বন্ধুদের জন্যই তার ইয়ং ম্যান আজ এত সুস্থ সবলভাবে বড় হতে পেরেছে। আর আরেকটা কথা তোমাদের বলে রাখি, গল্প এতদূর পর্যন্ত এসেছে, তোমাদের তো বলাই হয়নি যে এই ছেলেটাই সেই অসুস্থ ছেলেটা যাকে নিয়ে গল্প শুরু হয়েছিল। এটা তার মায়ের কাছ থেকে অনেকটা তাদেরকে ধন্যবাদ জানানোর মতো ছিল। পুরো দলটা তখন খুশিতে ফেটে পড়লো আর হঠাৎ করে চিৎকার করে বলতে লাগলো যে ইয়ং ম্যান জিন্দাবাদ। অবশেষে সেই আশ্চর্যজনক দিনটা চলে আসলো। 4 বন্ধু মিলে উত্তেজিত হয়ে এয়ারপোর্টের বাসে উঠলো। ইয়ং ম্যান তো সেই সুযোগে ভাব নিয়ে বলেই দিল যে 10 বছর পরে সে যখন বিশ্ববিখ্যাত সুপারস্টার ডিজে হয়ে যাবে, তখন যে পুরো গ্রুপটাকে ফ্লাইটে করে সে নিজের পারফরমেন্স দেখানোর জন্য নিয়ে যাবে। কিন্তু জীবন তো আর রঙিন স্বপ্ন নয় বন্ধুরা।
হাইওয়ের মাঝখানে বাসটা একটা রেস্ট স্টপে থামলো। হঠাৎ করেই জিওয়ামের পেট খারাপ হয় আর সে দৌড়ে টয়লেটে ঢুকে যায়। সমস্যাটা হলো সে ভিতরে এত দেরি করে ফেললো যে বন্ধুদের পুরো দলটা বাস মিস করে ফেললো। সাথে সাথে তাদের ফ্লাইটটাও হাতছাড়া হয়ে গেল। স্বপ্নে সেই বিদেশ ভ্রমণের উদ্দেশ্য এখানেই ভিজে গেল। আর অবশেষে তাদের সেই সামনের বার যাওয়ার কথাটাই বলতে হলো। কিন্তু সেই সামনের বার আসার আগে ইয়ং ম্যানের পরিবারটা দেশ ছেড়ে বাইরে চলে গেল। আর এখানে বন্ধুদের একটা ভীষণ টুইস্ট আছে যেটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। দেখতে দেখতে 10 বছর কেটে যায় আর সেই কলেজের বন্ধুদের দলটাও যে যার মতো আলাদা হয়ে যায়। তেজং এখন একজন এমপির সেক্রেটারি। সরকারি চাকরি হিসেবেও ওর দিনকালটা কাটতো খুব ব্যস্ততার মধ্য দিয়ে। সারাদিন স্পিচ লেখো, স্কেজুল বানাও, এগুলোই হলো ওর কাজ। এমনকি ওকে ওর বসের সেবাও করতে হতো, যে কিনা জনগণের বিশ্বাস অর্জনের জন্য মিথ্যে অনশনের ঢং করছিল। তার বসের চামচারা লুকিয়ে বসকে একটি নিউট্রিশন বার দিয়ে গেল, যাতে খেতে পেলে সেটা খেতে পারে। বস প্রথমে খুব মহান সাজার নাটক করে সেটা ফিরিয়ে দিচ্ছিল, কিন্তু পরে এমন ভাব করলো যেন সে সেটা নিতে চায় না, কিন্তু সেটা নিয়েই নিল। কিন্তু কে জানতো যে তেজং একটা ছোঁ মেরে কেড়ে নিয়ে ডাস্টবিনে সেটা ফেলে দিল। তেজং কড়া গলায় বলল, দয়া করে এমন করবেন না, এটা আমাদের এমপি অপমান। তিনি না খেতে পেয়ে মারা যাবেন, তবুও মানুষের ভরসা ভাঙবেন না। আমাদের এমপি কিছুই খাবে না, এক দানাও মুখে নিবে না। এই কি কথা! সাথে সাথে সে বলে যে আমি উনার শেষ নিঃশ্বাস পর্যন্ত উনার পাশেই থাকবো। তার এমন কথায় বেচারা এমপিও বাধ্য হয়ে তাতে তাল মিলাতে হয়। মানে কষ্ট চেপে রেখে মুখে বলতে হলো যে আমি খাবো না, দরকার হলে আমি এখানেই অজ্ঞান হয়ে পড়ে যাব। মুখে এমন কথা বললেও ডাস্টবিনে পড়ে থাকা কেকের টুকরোটা দেখে তার জিভে জল চলে আসে। অন্যদিকে আমরা জিয়ামকে দেখি যে এখন একটা ট্যাটু আর্টিস্ট হয়ে গিয়েছে, তাও আবার সে মন্দিরের ভিতরে, যেখানে ওর মা সন্ন্যাসী হিসেবে থাকে। তার মা এখন চাইছিল সেও একজন বৌদ্ধ ধর্ম নিয়ে চলুক, কিন্তু জিয়াম মনে করতো জব করার সময় কাঠের মাছ হাতে নেওয়ার চেয়ে সে টেটু আঁকার সুই ধরতে বেশি এক্সপার্ট। সে পুরোপুরি সন্ন্যাসী হয়নি আর বখারদের মতো জীবনও কাটাচ্ছে না। আর ডুগজিন, যাকে এই দলের সবচেয়ে ফুরফুরে মনে হতো, সে রহস্যজনকভাবে এক মানসিক রোগে আক্রান্ত হয়ে গিয়েছিল। ডাক্তার যদিও বলছিল যে ডুগজিন আগের চেয়ে অনেক ভালো হয়ে গিয়েছে, কিন্তু তেজং আর জিয়ামের চোখে তেমন কিছুই মনে হচ্ছিল না। সে সিরিয়াসলি এটাকে সুস্থতা বলা যায় না। আসলে ডুগজেনের বড় কোনো মানসিক ধাক্কা দেখে মেমোরি ডিসঅর্ডার হয়ে গিয়েছে। তারপরেও ডাক্তার জোর দিয়ে বলল যে আগামী সপ্তাহে তাকে ছেড়ে দেওয়া হবে। তেজং অবাক হয়ে বলল, এই অবস্থায় ওকে ছেড়ে দেওয়া মানে তো? কিন্তু ডাক্তার আশ্বাস দিল যে না, নিয়মিত ওষুধ খেলে ও ঠিক হয়ে যাবে। তেজং আর জিয়ম মিলে প্ল্যান করলো যে ডুগজিন ছাড়া পাওয়ার পর সবাই মিলে আড্ডা দেবে। কাকতালীয় ভাবে যেদিন ডুগজিন হাসপাতাল থেকে ছাড়া পেলেও সেদিন সে বাড়িতে এসে টিভিতে একটা নিউজ দেখতে পায়। সেখানে দেখানো হচ্ছিল তার আর ইয়াংম্যানের সেই প্রিয় ডিজে সুপারস্টার রিটায়ার করার আগে থাইল্যান্ডে একটা ট্যুর করতে যাচ্ছে। এই চেনা নামটা শুনে 10 বছর ধরে ঘুমিয়ে থাকা এক আকাশ স্মৃতি যেন তার সামনে ভেসে আসে। কথা মতোই তেজং আর ডুগজিন তাদের সেই চেনা বারবিকিউ দোকানে গিয়ে আড্ডা দিতে বসে। তার আগে যখন সময় কাটানোর পর ডুগজিন চাইছিল ইয়াংম্যানকে ফোন করতে, কিন্তু তেজং ওকে থামিয়ে দেয়। সে বাহানা করে বলে যে নিউজিল্যান্ড এখন মধ্যরাত, তাই ওকে ঘুমাতে দে। ওরা যখন খাচ্ছিল হঠাৎ সেখানে একটা সন্ন্যাসী এসে হাজির হলো। দেখা গেল জিয়ামের মা তার মাথা কামিয়ে ন্যাড়া করে দিয়েছে আর ওকে জোর করে ব্রু হওয়ার জন্য প্র্যাকটিস করাচ্ছে। মানে এটা বৌদ্ধ ধর্মের একটা পণ্ডিত একটা বারবিকিউ দোকানের মাঝখানে একটা সন্ন্যাসীকে বসে দেখতে দেখে সবাই ওর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। ওর বন্ধুরা তো বুঝতেই পারছিল না যে এখানে মন্ত্রপাঠ হবে না ওর মাংস অর্ডার দেবে, কিন্তু দেখা গেল যে জিয়াম একদম শান্তভাবে মাংসটা গপ গপ করে গিলতে লাগলো আর বলল যে আমি এখনো পুরোপুরি ভাবে সন্ন্যাসী হয়ে উঠিনি, তাই লুকিয়ে চুরিয়ে একে দুটো খেতেই পারি।
ঠিক তখনই এক ভীষণ হাসি খুশি মেয়ে সেখানে এসে হাজির হয়। এই ছেলেদের মাঝে আসলে এই মেয়েটা কে এসে ঢুকে পড়লো। এই মেয়েটির নাম ওকেসিম, যে কিনা সেই স্কুল জীবন থেকেই তেজনের উপর ক্রাশ খেয়ে বসে আছে, কিন্তু তেজনের কাছে ওর গ্রুপ তো শুধুমাত্র একটা সাপোর্টিং ক্যারেক্টারের মতো। তেজন আসলে ওকে আজ দাওয়াত দেয়নি। মানে মেয়েটা জিয়ামের কাছ থেকে খবর বের করে এখানে পৌঁছে গিয়েছে। আসলে সে ছিল তেজংয়ের ছোট বোনের সবচেয়ে কাছের বন্ধু। প্রথমবার যখন সে ওদের বাড়িতে আড্ডা দিতে আসে তখন সে তেজংয়ের সম্পর্কে অনেক কথা শুনে ওর ব্যাপারে কৌতূহলী হয়ে উঠেছিল। এখানে আমরা দেখি একবার অন্য স্কুলের ছেলেগুলো ওকেসিমকে বুলিং করছিল, ঠিক সেই সময় তেজং সেখানে এসে হাজির হয়। তেজং শুধু হালকা একটা ধাক্কা দিয়েছিল আর তাতেই ওই গুন্ডাগুলোর পানি শুকিয়ে গিয়েছিল। সে আরো বলছিল, ওরা যদি তোকে বিরক্ত করে তাহলে তুই বলে দিস যে আমি তোর বয়ফ্রেন্ড। ব্যাস এই কথায় ও বুঝে গিয়েছিল যে এখন এই এলাকাটা ওর দখলে। সেখান থেকে প্রতিদিন তেজংয়ের বাড়ি যাওয়ার কোনো না কোনো বাহানা বের করতে থাকতো, কখনো কাপড় চোপড় ভাঁজ করা, আবার কখনো খাবার খাওয়ার বাহানায়। অবস্থা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে তেজংয়ের মা তাকে বৌমা বলে ডাকতে শুরু করেছিল, কিন্তু তেজংকে সোজাসুজি বাড়ি থেকে বের করে দিয়ে পড়তে পাঠিয়ে দেয়। তাতে ওকে হাল ছাড়ে না, সে উল্টো চ্যালেঞ্জ করে দিনরাতে এক করে পড়াশোনা করে। সে শিওর ইউনিভার্সিটিতে ভর্তি হবে শুধু তেজংয়ের পিছু নেওয়ার জন্য। সে এটাও বলেছিল যে আমি যা চাই সেটা আমি কখনো হাতছাড়া হতে দেই না, যে কোনো মূল্যে আমি সেটা অর্জন করি। কিন্তু শেষমেশ সে শুধু হাই স্কুলটা পাশ করতে পারে, আর আজ পর্যন্ত সে তেজংয়ের পিছুই ছুটে যাচ্ছে। যদিও সে মনে করে মেয়েটার জেদ আছে, কিন্তু ওর সাথে কোনো সুযোগ নেই। এরপরে তেজং ডুজিনকে জিজ্ঞাসা করে যে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে ও এখন কি করতে চায়। সে এখন বেশ ভালো টাকা কামায়, সেই জন্য সে ওর ইচ্ছাটা তো পূরণ করতেই পারে। ডুগজিন তখন বলে উঠলো যে সে থাইল্যান্ডে ঘুরতে যেতে চায়, যাতে তাদের সে ছাত্র জীবনে না হওয়া ট্রিপটা স্বপ্ন পূরণ হতে। কিন্তু তেজং সাথে সাথে মাথা নেড়ে না করে দিল। ডুগজিনের মানসিক অবস্থা এখনো খুব একটা ভালো না, তাই এত দূরে যাওয়া বেশ ঝুঁকিপূর্ণ হবে। ডুগজিন শত চেষ্টা করেও ওকে রাজি করাতে পারলো না। তেজং এখন একজন এমপি সেক্রেটারি, সরকারি চাকরি হিসেবে ওর দিনকালটা কাটতো খুব ব্যস্ততা। সেই রাতে সে বাড়ি ফিরে ইয়ং ম্যানকে ফোন করে আড্ডা দেওয়ার জন্য, কিন্তু এখানে সে ফোন কেন তুললো না বা তাদের ভিতরে কেন কথা হলো না সেটা আমরা জানতে পারি না। সে একা বসে উদাস হয়ে ভাবছিল, আর হঠাৎ ওর মনে 10 বছর আগের স্মৃতিগুলো ভেসে ওঠে। সেই রাতটার কথা মনে পড়লো যখন ওর মা বাবা ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিল আর ও তেজংয়ের ছাদের উপরে রাত কাটাচ্ছিল। কে জানতো যে ওই সময় কষ্টের সময়গুলোই ছিল আসলে জীবনের সবচেয়ে খুশির দিন। সে যাতে একা বোধ না করে সেই জন্য প্রতি রাতে পুরো গ্যাংটা একসাথে ছাদে জড়ো হতো। জিয়াম তার মায়ের সৌঘেরিয়ে ফাঁকি দিয়ে সেখানে এসে ক্যাম্পিং করত। ইয়ং তো সবার সাথে মস্তি করার জন্য নানা ফাঁদ ফোকর খুঁজতে লাগলো। বর্তমানে আমরা দেখি তেজং সারাদিন ওভারটাইম করার পরে খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরছে। ওর ইচ্ছা ছিল বাড়ি গিয়ে একটা লম্বা ঘুম দেবে। ঠিক তখনই জিয়াম ওকে ফোন করে আর ওকে তাদের সাথে ড্রিঙ্কস করতে যেতে বলে। সে ক্লান্ত চোটে সরাসরি মানা করে দেয়, কিন্তু বাড়িতে পা দিতেই ওর চোখ কপালে উঠে গেল। দেখলো সেই টাকমাথা সন্ন্যাসীটা ওর সোফার উপরে আয়েশ করে শুয়ে আছে। 1 সেকেন্ড পরে বাথরুম থেকে বেরিয়ে এলো মানসিক রোগী ডুগজিন। ভাবটা এমন যেন নিজের বাড়িতেই আছে। আসলে এই দুইজন বিনা দাওয়াতে আড্ডা দেওয়ার জন্য এখানে চলে এসেছিল। তিনজন মিলে যখন রাজ্যের আজেবাজে গল্প করছিল তখনই ডুগজিন আবার সেই থাইল্যান্ডের ট্রিপের কথা তুললো। সে গত 10 বছর ধরে একজন মানসিক রোগী হয়ে থাকার যে কষ্ট তা চোখে জলে বুঝিয়ে দিল। তার হারিয়ে যাওয়া যৌবন, সে পুরনো কথা আর সমস্ত ট্রিপে যাওয়ার যন্ত্রণাগুলো সে সব বলল। সে অনুরোধ করলো, আমি এখন নিয়মিত ওষুধ খাচ্ছি, চল না, কয়েকদিনেরই তো ব্যাপার, একটু ঘুরে আসি। শেষে তেজং আর মানা করতে পারে না, রাজি হয়ে যায়। সন্ন্যাসী জিয়ং তখন বলে যে যদি যেতেই হয় তবে আগের মতোই যাব, চল আবার করি আর সবচেয়ে বড় বলদ হয়ে দেখাই। পরের দিন বসের সামনে যখন তেজং
ছুটির কথা তুললো তখন বস তো অবাক, কারণ সামনেই তাদের দলের একটা বড়দিন আসছে। কিন্তু তেজং সাহসের সাথে বলল যে মানুষটা নিজের বন্ধুকে দেওয়া কথা রাখতে পারে না, সে ভবিষ্যতে সে মানুষের দেওয়া কথাটা কিভাবে রাখবে। শেষমেশ বসও রাজি হয়ে যায়। একই সাথে বস তার ভাষণ শুনে এটাও বলল যে এখন থেকে তিনি চ্যাটজিপিটি নয়, বরং তার থেকেই ভাষণগুলো লিখাবে। ছুটি তো পেয়ে গেল, তবে শর্ত একটাই, পার্টির সম্মেলনের আগেই যেন সে ফিরে আসে। বস তাকে কিছু টাকাও দিয়ে দেয়, কিন্তু মানিব্যাগটা খুলতেই দেখা গেল যে তাদের থেকে একটা খাবারের প্যাকেট বেরিয়ে আসে। এতে করে বস এতটাই লজ্জিত হলো যে পুরো মানিব্যাগটাই ওর হাতে গুঁজে দিল। অন্যদিকে জিয়াম ওর মায়ের কাছ থেকে অনুমতি চাইছিল। মা তো যখন ওর মা রাজি হচ্ছিল না, তখন সে তার শেষ অস্ত্রটা ব্যবহার করলো। সে বলল, তুমি যদি আজকে আমাকে না যেতে দাও, তবে আমি আজকে থেকে যীশু খ্রিস্টের ধর্মে বিশ্বাস করব না। আর সে কিছু অংশং বলে সেখান থেকে বেরিয়ে যায়। রওনা হওয়ার দিন তেজং সবার আগেই এয়ারপোর্টে পৌঁছায়। একটু পরেই টাকমাথাওয়ালা সেখানে হাজির হলো, একদম পা থেকে মাথা পর্যন্ত সন্ন্যাসীর পোশাক পরে। তেজং ওকে থেকে বলল, তুই কি পুজো করতে যাচ্ছিস নাকি ঘুরতে যাচ্ছিস? জিয়াম উত্তর দেয়, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, আর এমনিতেও আমি তো সন্ন্যাসী হতেই চলেছি, তাই বাড়ি থেকে পালানো এখন আমার জন্য ডাল ভাত। ঠিক তখনই ডুবজিন এক গাধা সুটকেস নিয়ে হাসতে হাসতে দৌড়ে আসছিল। দেখা গেল ওই পাগলটা সাথে করে ইয়ংম্যানের জন্য অনেক পোশাক আর ইয়ংম্যানের কাটা আউট ও নিয়ে এসেছে, যাতে পুরো বন্ধুদের দলটা একসাথেই থাকতে পারে। শেষমেশ এই তিন বলদ প্লেনে উঠে গেল, কিন্তু ইয়াংম্যানের সেই কাটা আউটটাকে কার্গো ঘরে পাঠিয়ে দেওয়া হয়। এই জন্য মনে মনে প্রার্থনা করছিল যে সে সুস্থভাবে যেন ফিরতে পারে। আর ডগজিন তো ওই ডিজে ফেস্টিভ্যালের দিবা স্বপ্নে ডুবে রয়েছে। সন্ন্যাসী ঠিক করলো সন্ন্যাসী হওয়ার আগে এটাই হবে ওর জীবনের শেষ মস্তি। মাঝরাতে ডুবজিন কাঠের মধ্যে ঘুমোচ্ছিল, আর সন্ন্যাসীও নির্বন্ধ লাভ করছিল। তেজং তখন বাথরুমে যাওয়ার সময় হুট করে ওকে সিমের সাথে ধাক্কা খায়। মেয়েটা বলল, আমার যেন বিদেশ যাচ্ছে, আমি ঘরে বসে থেকে কি করব, কি চিন্তা করো না সোনা, আমি তোমার বডিগার্ড হয়ে থাকবো। তেজং ভাবছিল যে এভাবে চলতে থাকলে আমি নির্ঘাত তাড়াতাড়ি মরবো। অবশেষে পুরো গ্রুপটা থাইল্যান্ডের মাটিতে পা রাখে। এয়ারপোর্ট থেকে বের হতেই তেজং দেখলো মাটিতে একটা মানিব্যাগ পড়ে আছে। সে সাথে সাথেই মানিব্যাগটা মালিককে ফিরিয়ে দেওয়ার জন্য পিছু নিল। সেই সুন্দরী মেয়েটা তো ওকে ধন্যবাদ জানিয়ে নিজের নাম্বারটা ওকে লিখে দিল। এটা দেখে ওরা তো ভীষণ রেগে যায়। সে ছো মেরে কাগজের টুকরোটা কেড়ে নিয়ে সরাসরি মুখের ভিতরে পুরে ছাদখোলা গাড়ির ভিতরে বসলো। প্রথমবার বিদেশ ভ্রমণে আসা মানুষদের মতোই ওরা অনেক ছবি তুলতে লাগলো, কিন্তু এরই মাঝে কে জানতো যে তারা একটা গাড়ির সাথে ধাক্কা খাবে। মোটা লোকটা সেই ধাক্কা লাগা গাড়ির বৃদ্ধ মানুষের সাথে ঝামেলা শুরু করে দিল। এটা দেখে তেজং ওদেরকে থামাতে যায়, কিন্তু সেই মোটা লোকটা উল্টো তেজংকে এমন একটা চড় মারে যে সে জ্ঞান হারিয়ে পড়ে। ঠিক তখনই পুলিশ সেখানে চলে আসে। মোটা লোকটা তো ভয়ে সাগরে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে গেল, আর তেজং আর পুরো দলটাকে ধরে থানায় নিয়ে যাওয়া হলো, কারণ যে গাড়িটাতে তারা যাচ্ছিল সেটা ছিল চুরির গাড়ি। কিছুক্ষণ পরে সে মোটা লোকটাও ধরা পড়ে, কিন্তু সে উল্টো তেজংদের উপর দোষ চাপিয়ে দেয় যে ওরা নাকি ওর পরিবারকে অপহরণ করেছে আর তাকে গাড়ি চুরি করতে বাধ্য করেছে। পুলিশও সেটা বিশ্বাস করে ফেলে। তারা তেজংদের এমন ভাবে গালি দিচ্ছিল যেন তাদের কোনো ইজ্জতের বালাই নেই। ওদের ভাষা তো এরা কিছু বুঝতেই পারছিল না, শুধু পাগলের মতো তারা মাথা নেড়ে যাচ্ছিল। পরের দিন সকালে কোরিয়া এম্বাসির হস্তক্ষেপ তারা ছাড়া পেল। হোটেলে পৌঁছে রুমে ঢুকতে তারা অবাক হয়ে দেখলো যে রুমটা কত সুন্দর। ডুবজিন খুশি হয়ে সাগরের দৃশ্য দেখার জন্য জানালার পর্দা সরায়, কিন্তু তার চোখের সামনে কোনো সাগরের দৃশ্য ছিল না। ছিল একটা নিরেট সিমেন্টের দেওয়াল, যেখানে দিয়ে এক চিলতেও আলো ঢুকছিল না। আসলে তেজং হোটেলের সবচেয়ে সস্তা রুমটা বুক করেছিল, আর ওকে সিমকে তো সরাসরি লাথি মেরে অন্য একটা রুমে পাঠিয়ে দেওয়া হলো।
জিনিসপত্র গুছিয়ে নিয়ে তারা সবাই মিলে বিচের দিকে দৌড় দিল। নীল সমুদ্র, সাদা বালি আর এটা তো সত্যি বন্ধুরা যে থাইল্যান্ড সোনার মন্দিরের দেশ। সন্ন্যাসী ভাবছিল, আমি তো এখানে এসে দেখছি বেশ ভিআইপি হয়ে গিয়েছি। কিন্তু সেই আনন্দটা বেশিক্ষণ টিকলো না। ওর দুই বন্ধু জোর করে সন্ন্যাসী পোশাকটা খুলে ফেলে যাতে পরিবেশটা একটু স্বাভাবিক হয়। কিন্তু কে জানতো যে ওর ভেতরে টি শার্ট ও গৌতম বুদ্ধের একটা বড় ছবি ছাপা রয়েছে। সবাই মিলে সাগরে ঝাঁপিয়ে খুব মজা করতে লাগলো। অনেকক্ষণ হই হুল্লোড় করার পর সবাই মিলে বিয়ার খাওয়ার জন্য একটা বারে গেল। সেখানে গিয়ে দেখলো ওই বারের মালিক সিলভিয়াও একজন কোরিয়ান। সেখানে তেজঙ্গে ওর সাথে কথা বলতে দেখে ওকে সোমের তো বেশ মজাজ। সেখানে তেজঙ্গে ওর সাথে কথা বলতে দেখে ওকে সোমের তো বেশ মেজাজ খারাপ হয়ে যায়। এমনকি সেই সন্ন্যাসী জিয়ামও সিলভিয়ার সাথে একটু একটু ফ্লার্ট করার চেষ্টা করছিল। ওকে সিম বলতে লাগলো যে সিলভিয়া নির্ঘাত একজন ঠকবাজ, আর পাশে মাছে দাঁড়ানো ওই লোকটা নিশ্চয়ই গ্যাং এর কোনো খুনি। সে আরো বলল, সিনেমায় দেখো না ওরা ড্রাগস খাইয়ে অজ্ঞান করার পর কিডনি লিভারের সব বের করে নিয়ে যায়। তেজং বলে উঠলো, তুই এত আজে বাজে চিন্তা করিস কেন বলতো? সিলভিয়া ওদের সবাইকে সন্ধ্যায় ওর ক্লাবে ইনভাইট করলো। ওকে সিমোকে বিরক্ত দেখালেও সন্ধ্যা হতে না হতে সে সবচেয়ে আগে সেজেগুজে তৈরি হয়ে যায়। একটা সেক্সি পোশাক পরে সে তেজংকে ডাকতে যায়, কিন্তু দেখলো যে রাত 9টা বাজতেই ছেলেরা বিছানায় শুয়ে পড়তে প্রস্তুত ছিল। বেচারা ওকে সিম তো হতাশ হয়ে ফিরে গেল, কিন্তু চোখের আড়াল হতেই এই 3 বলদ স্প্রিং এর মতো লাফিয়ে ওঠে আর জম্পে সাজগোজ করে পার্টির জন্য তৈরি হয়ে যায়। তবে এবার তারা নকল ইয়ংম্যানকে বাড়িতে রেখে গিয়েছিল। ক্লাবের পরিবেশটা এত দারুণ ছিল যে 3 বন্ধু মনে করছিল যে তারা স্বর্গে চলে এসেছে। ডুবজিন খুব বেশি খুশি হয়, ইনস্টাগ্রামে আপলোড করার জন্য কিছু ফটো তুলে নেয়। তারা 3জনই ওখানে খুব আনন্দে খুব নাচানাচি করছিল। ডুবজিন ওখানে ডিজেকে দেখে তার পুরনো স্বপ্নের কথা মনে পড়ে গেল। তেজং বার কাউন্টারে যেতে সিলভিয়ার সঙ্গে তার দেখা হয়ে যায়। সে তাকে একটা ককটেল অফার করে, কিন্তু সেটা খাওয়ার আগেই সে দেখলো যে ডুবজিন ডিজে ভূত দখল করে তাণ্ডব করা শুরু করেছে। তেজং আর জিওম একটা দেখে দৌড়ে গিয়ে ওকে টেনে বাইরে ধরে নিয়ে আসে, কিন্তু দেখা গেল ডুবজিনের চোখে মনি উল্টে গিয়েছে আর সে বিড়বিড়